যে থিওরিটিক্যাল যেটা পড়ানো সেটা পড়ানো হয়ে গেছে। আর একটা জিনিস, একটা একটা উইক যাবে, সেটা পড়াবো হচ্ছে এটা লাস্টেরটা, এই ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, ফিলোসফি অফ ইঞ্জিনিয়ারিং এবং মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, লজিক এটসেট্রা। ঠিক আছে, ফিলোসফির একটা একটা পার্ট পড়াবো। ওকে, এবং এই পরের যেগুলি পড়া দেখাইলাম এখন, এই যে এইগুলি এবং এগুলি এগুলি পার্ট টু তেই বেশি থাকবে। ওকে, সো সিলেবাস সম্পর্কে এনি কোয়েশ্চেন? তো যারা আসেনি তাদেরকে এটা জানিয়ে দিও কিভাবে কি হবে। অলরাইট, আমি এই যে তোমাদের যে ডকুমেন্টটা দেখালাম, এখানে যে ওয়ার্ল্ডে যে ডকুমেন্টটা দেখাচ্ছি, এটা আমি পরে পোস্ট করব। আগে আমরা দেখি কতটুকু ইয়ে করতেছি, পরে আবার আমি এইভাবেই তোমাদের গুগল ক্লাসরুমে পোস্ট করে দিব। ঠিক আছে? আচ্ছা, এটা গেল লেকচার কাভার। ওকে, এখন আমরা যেটা নিয়ে ইয়ে করব সেটা হচ্ছে আমাদের সিটিজ কি কি হয়েছে। সিটিজ এবং মিড টার্ম, এই তো স্টে উইথ মি এবং আমাকে বলো, সিটি নাম্বার 1 হয়েছে, সিটি নাম্বার 2 হয়েছে, মিড টার্ম হয়েছে, সিটি নাম্বার 3 হয় নাই। এম আই কারেক্ট? স্যার স্যার Yes, sir. হ্যাঁ, জি স্যার, সিটি 3 বাকি। আচ্ছা। আর মিড টার্মের খাতা আগামী সপ্তাহে পাবা, যেহেতু এই সপ্তাহে আমাদের ক্লাস হয় না, এই সপ্তাহে আমি কাউকেই দেইনি, কোনো খাতাই দেইনি, সবারই মিড টার্ম খাতা দেখায়নি, কারণ তোমরা মাত্র এই সপ্তাহে ফিরে এসেছো, এই কারণে। তো নেক্সট ক্লাসে ইউ উইল গেট ইউর মিড টার্ম। তো সিটি 3 তোমাদের স্কেডিউল অনুসারে সিটি 3 কবে? এই মানডেতে? তোমাদের আগের স্কেডিউল অনুসারে সিটি 3 কবে? নাবিহা আছো? স্যার আমাদের হচ্ছে একটা নতুন রুটিন প্রোভাইড করা হয়েছে, তো ওইটা স্যার এখনো পুরোপুরি শিওর না। আর তোমাদের আগের অনুসারে কবে হওয়ার কথা ছিল? আগের স্কেডিউল অনুসারে কারো কাছে আগের ইয়েটা আছে? দেখবে। স্যার দেখছি স্যার। স্যার 13 থেকে মানডেতে হওয়ার কথা ছিল। হ্যাঁ, 13 উইকের মানডে। জি স্যার। আচ্ছা, 13 উইকের মানডে হলে ওটা কবে? এটা যদি 11-12 উইক হয় তাহলে নেক্সট উইকেই তো হওয়ার কথা ছিল। স্যার এখন আমাদের এখন মনে হয় চেঞ্জ নতুন হবে স্যার routine- সিটি স্কেডিউলটা। স্যার আমাদের এখন নতুন স্কেডিউল অনুসারে আমাদের 13 উইকের থার্সডেতে এক্সামটা দেওয়া হয়েছে। এটা কত তারিখ? স্যার সেপ্টেম্বরের 26 তারিখ স্যার। সেপ্টেম্বরের 26 তারিখ তো লাস্ট উইক। নো স্যার, ওটা স্যার 13 উইক স্যার, লাস্ট উইক তো 14 উইকে। এত দেরিতে কেন তোমাদের, মানে সিটি 3 এত দেরিতে নিলা কেন তোমরা? স্যার আমাদের হচ্ছে নেক্সট উইকের মানডেতে একটা বন্ধ আছে, তো সব মিলিয়ে স্যার ওভাবেই দেওয়া হয়েছে। মানডেতে আবার কিসের বন্ধ? ঈদে মিলাদুন স্যার নবী। ঈদে মিলাদুন নবীর বন্ধ। হুম,
আচ্ছা, তাহলে আমি এখানে লিখে রাখতেছি সেপ্টেম্বর 26, এটা আমার সাথে কনফার্ম করবা, ঠিক আছে? হোপফুলি ডিপার্টমেন্ট উইল সেন্ড মি দ্য স্কেডিউল, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি 26 তারিখ হয় তাহলে উই হ্যাভ প্ল্যান্টি অফ রিঅ্যাকশন টাইম। হ্যাঁ, আমরা দুইটা চ্যাপ্টার পড়ানো, যে প্রথম যে দুইটা চ্যাপ্টার পড়াবো, সে ফর এক্সাম্পল লেকচার 6 যেটা পড়াবো, এটা অবশ্যই থাকবে লেকচার 6 এবং 7, আগে থেকে বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? সিটি 3 লেকচার 6 এবং 7 দুইটা চ্যাপ্টার দিবা। কেন? কারণ হচ্ছে যে তোমরা একটা গ্যাপ হয়ে গেছে, আর লাস্টের দিকে চ্যাপ্টার গুলিতে কি ধরনের কোশ্চেন হবে এটা একটু জানা দরকার, কারণ এতদিন আমরা থিওরিটিক্যাল পড়ে আসছি, লাস্টের দিকে চ্যাপ্টার গুলি অত থিওরিটিক্যাল না, বুঝছো? এই একটা চ্যাপ্টারই থিওরিটিক্যাল, চ্যাপ্টার 6, আর বাকিগুলি হচ্ছে কনসেপ্ট, ডিফারেন্ট টাইপস অফ কনসেপ্ট। হ্যাঁ, এনিওয়ে উই হ্যাভ রিঅ্যাকশন টাইম, আমরা এটা শুরু করি আগে, তারপরে দেখা যাবে যে কোথায় যাই। ওকে, এনি কোয়েশ্চেন্স গাইস, বলো আমাকে। সো ফার সো গুড? কোনো ফিডব্যাক, কোয়েশ্চেন? স্যার মার্কস গুলো একটু ইউনিপ্লেক্সে আপডেট করে দিলে ভালো হতো। মার্কস কি উঠাই নাই আমি? স্যার শুধু সিটি 1 এরটা আছে, সিটি 2 এরটা নেই। শিওর? মনে হয় সবগুলি উঠাই দিছি এক্সেপ্ট মিড টার্ম। মিড টার্ম খাতা না দেখায় উঠানোটা স্যার ঠিক হয় না। সিটি 2 এর মার্কসটাও আপলোড করা হয়নি। হয়নি? ঠিক আছে, তাহলে আমি এই সপ্তাহে মানে আজকে করতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমাদের আম, আগে থেকে বলে রাখি, সিটি 3 যখন হবে সিটি 3 কোশ্চেন গুলি পাবে, আর তোমাদের যে সিটি 1, 2, 3 এবং মিড টার্ম 1, 2 এবং মিড টার্ম যেগুলি হয়েছে, এই প্রশ্নগুলি এবং সিটি 3 প্রশ্ন আমি 4th উইকে যে এগুলি গুগল ক্লাসরুমে পোস্ট করবো। হ্যাঁ, তোমরা হয়তো হারাই ফেলতে পারো, অনেকে মানে ভাবতে পারো যে এটা দরকার নাই, বাট আই এম গোয়িং টু লেট ইউ নো যে তোমরা যে প্রশ্নগুলি আসছে এই প্রশ্নগুলি রিভিউ করবা। হ্যাঁ, এগুলিরই ব্রড কোয়েশ্চেন আসতে পারে বা আসবে, এবং সিটিতে যে বড় বড় কনসেপ্ট গুলি আমি কাভার করি নেই সেইগুলি আরো বেশি ফোকাস করবা, কারণ সব অনেকগুলি বড় কনসেপ্ট থাকলে সব তো আর কাভার করা যায় না, যেটা করি নাই সেটা ফাইনালে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো যারা আসেনি তাদেরকে এটা জানিয়ে দিও। অলরাইট, আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স গাইস? বলতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কারণ আমাদের প্ল্যানিং না করলে হবে কি যে আমরা বুঝতে পারবো না, 4 সপ্তাহ কিন্তু ধরে ধরে চলে যাবে, কারণ তোমাদের তো আমার ক্লাস একটা না, তোমাদের কেউ কেউ 4টা 5টা করে ক্লাস নিয়েছো, তোমাদের ল্যাব আছে, তোমাদের প্রেজেন্টেশন আছে, রিসার্চ পেপার থাকতে পারে, সো ইউল বি বিজি। আমি গত সপ্তাহে যে কয়টা ক্লাস নিয়েছি সব ডিপার্টমেন্টের সব সেকশনে আমি রিকোয়েস্ট করেছি যে এই উইকেন্ডে বসে তোমরা তোমাদের যতগুলি ক্লাস আছে সবগুলির প্ল্যানিং করবে। হ্যাঁ, সবগুলির কি কি হয়েছে, কি কি হয় নাই, কবে কোনটা ডিউ ডেট, এটা এই উইকেন্ডে বসে প্ল্যানিং করে ফেলবে, এরপরে কিন্তু তুমি সময় পাবে না। আর যদি রিটেন প্ল্যানিং না করো, কাগজে কলমে না লিখে তুমি প্ল্যানিংটা না করো, পসিবিলিটিস যে তুমি ডিউ ডেট মিস করতে পারো, অথবা তোমার মারাত্মক প্রেশার হবে, তুমি ভুলে গেছো বা আরেকটাতে ব্যস্ত ছিল, তখন তোমাকে দেখা গেল যে মানে ঘুম হচ্ছে না, তোমার রাত জেগে জেগে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? সো টু অ্যাভয়েড দ্যাট, আজকে কালকে বসে ঠান্ডা মাথায়, বিশেষ করে আজকে বসে, কালকে থেকে তো তোমার ক্লাস, তো আজকে কালকে বসে ঠান্ডা মাথায় কাগজে লিখে, এই যে আমি যেরকম ওয়ার্ড ডকুমেন্টে লিখলাম এরকম তোমার সবকটা ক্লাসের সবগুলি লিখে ফেলো, পরে একটা স্কেডিউল করে ফেলো ডিউ ডেট সহ। ওকে,
আচ্ছা, so whatever time is left, আমরা এখন চ্যাপ্টার আমরা লেকচার 6 এটা শুরু করব, ঠিক আছে? লেকচার 6 দেখা যাচ্ছে না? লেকচার 6 এ মাত্র 12টা স্লাইড, এটাই আজকে পড়াবো। আমরা এথিক্যাল অ্যাপ্রোচ, এথিক্যাল ডিলেমা নিয়ে কথা বলেছি, এথিক্স নিয়ে কথা বলেছি থ্রু আউট দি সেমেস্টার। এখন আমরা 3টা এথিক্যাল অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, ঠিক আছে? একটা এথিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ, একটা হচ্ছে রেসপেক্ট ফর পারসন অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ভার্চু এথিক্স অ্যাপ্রোচ। এবং ইউটিলিটেরিয়ান এবং রেসপেক্ট ফর পারসন অ্যাপ্রোচের আন্ডারে আবার কিছু সাব ক্যাটাগরি আছে, এবং আমরা এগুলি ডিটেলস পড়বো, ঠিক আছে? ইউটিলিটেরিয়ানের আন্ডারে 3টা হচ্ছে তোমার কস্ট বেনিফিট টেস্ট, টেস্ট অফ ম্যাক্সিমাইজিং গুডস, এবং অ্যাপ্লাইং দ্য রুলস অ্যান্ড দ্য প্র্যাকটিসেস টেস্ট। আমরা প্রত্যেকটারই কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা পড়বো। আচ্ছা, এবং একই সাথে একটা কনসেপ্ট হচ্ছে যে অ্যাপ্লাইং দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস টেস্ট, এটা একটা কনসেপ্ট, কিন্তু এটাও আমরা পড়বো। আর রেসপেক্ট ফর পারসন অ্যাপ্রোচে আমরা গোল্ডেন রুল টেস্ট, সেলফ ডিফিটিং টেস্ট এবং রাইটস টেস্টটা পড়বো, এন্ড দেন উইল টক অ্যাবাউট দ্য ভার্চু এথিক্স অ্যাপ্রোচ, ঠিক আছে? আচ্ছা, এই ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচে বলতেছে ক্লাসে পড়াইলে ভালো হইতো, কারণ হচ্ছে যে ক্লাসে আমি তোমাদেরকে পড়তে বলি, তারপরে উই হ্যাভ এ ডিসকাশন, ঠিক আছে? অনলাইনে তোমরা এই যে 12 জন আসছো আজকে, আমাদের টোটাল সংখ্যা কত ক্লাসে? স্টুডেন্ট কত জানো? তাসমিয়া, সেজুতি, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, ভালো আছি। আচ্ছা, কতজন আমাদের স্টুডেন্ট? স্যার টোটাল মেবি 38, তাহলে মানে এই যে বি সেকশনে। হ্যাঁ, বি সেকশনে তাহলে 38 আসলে এটা খুব দুঃখজনক যে 13 জন আসছে। বুঝছো? খুবই দুঃখজনক। Alright, so বলছে the fundamental principles of the utilitarian model of common morality is that we should maximize the overall well-being. আমরা throughout the semester, throughout the course আমরা হিউম্যান পিপল ওয়েলবিং নিয়ে কথা বলছি, তাই না? এবং ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচে যেটা বলতেছে যে ইট শুড বি ম্যাক্সিমাইজড, আমরা যে ওভারঅল ওয়েলবিংটা করবো সেইটা ম্যাক্সিমাইজেশন করতে হবে, ঠিক আছে? সেটাই তাদের টার্গেট। এবং বলছে উই রেফার টু দ্য পপুলেশন ওভার উইচ দ্য ওয়েলবিং ইজ ম্যাক্সিমাইজড অ্যাজ অডিয়েন্স। এবং আমরা পপুলেশন এখানে থিওরির আন্ডারে বলতেছি যে পপুলেশনের ওয়েলবিং করতে যাচ্ছি সেটাকে অডিয়েন্স হিসেবে আখ্যা করা হয়েছে, বা সেটাকে অডিয়েন্স বলা হচ্ছে। 2টা জিনিস এখানে বলা হয়েছে। একটা হচ্ছে যে এখানে এই পয়েন্টে আছে, একটা হচ্ছে টু ইমপ্লিমেন্ট দ্য ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ উই মাস্ট ডিটারমিন দ্য স্কোপ অফ দিস অডিয়েন্স। তো আমরা যদি ওভারঅল ওয়েলবিং এর ম্যাক্সিমাইজেশন করতে চাই ফর দ্য পপুলেশন হুইচ ইজ কল্ড অডিয়েন্স, তাহলে অডিয়েন্সের যে স্কোপটা সেটাকে আমাকে বুঝতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স, তার আন্ডারস্ট্যান্ডিং, তার এজ, তার সবকিছু আমাকে বুঝতে হবে, ওভারঅল স্কোপ। যেমন তুমি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করো, প্রোডাক্টে একটা টার্গেট অডিয়েন্স থাকে, তাই না? এবং সেই টার্গেট অডিয়েন্স বা পপুলেশন এর মধ্যেও তোমার তার স্কোপটা তোমাকে দেখতে হবে। যেমন তুমি কোন এজ টার্গেট করছো, তুমি 18 থেকে 25, নাকি 25 থেকে 45, নাকি 45 থেকে 65? হ্যাঁ, কারণ এক একটা এজ রেঞ্জে এক একটা পপুলেশনের এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স, চাহিদা, নিডস এন্ড ওয়ান্টস এবং ক্যাপাবিলিটিস আছে। ক্যাপাবিলিটি ইন টার্মস অফ মানি, রাইট? সো এইখানে ওয়েলবিং এর ক্ষেত্রেও যে তাদের নিডস এবং ওয়ান্টসটা কি জিনিস এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কি, সেটা আমাদেরকে সেই পরিধিটা আমাদেরকে বুঝতে হবে। টু ইমপ্লিমেন্ট দ্য ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ উই মাস্ট ডিটারমিন দ্য স্কোপ অফ দিস অডিয়েন্স, ঠিক আছে? যে পপুলেশনের ওয়েলবিংটা আমি করতে চাচ্ছি এবং ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। 2 নম্বর বলেছে once we determine the audience we must know which course of action will produce the most good in both the short and the long term. So not only
যে তা পপুলেশন যে টার্গেট অডিয়েন্স বা টার্গেট পপুলেশন তার স্কোপটা তোমাকে বুঝতে হবে, বাট অলসো ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি যে কোর্স অফ অ্যাকশনটা নিব টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলবিং, সেটা কোন অপশনটা আমাকে শর্ট টার্ম এবং লং টার্মে সবচেয়ে বেশি ওয়েলবিং দিবে ফর দ্যাট পার্টিকুলার পপুলেশন বা অডিয়েন্স। ঠিক আছে, তো এইখানে অডিয়েন্সের আরেকটু অ্যানালাইসিস করেছে, আমরা এখানে আরেকটু পড়ি, তারপরে আমরা সামারাইজ করব। আচ্ছা, এখানে বলছে অডিয়েন্সের ক্ষেত্রে বলছে আইডিয়ালি পারহ্যাপস দ্য অডিয়েন্স শুড ইনক্লুড অল হিউম্যানস or at least the humans who might be affected by the action to be evaluated. আমি ওয়েলবিং করতে যে অ্যাকশনটা ফলো করব সেটা সেই অ্যাকশন দ্বারা যে হিউম্যান বিইং গুলি এফেক্টেড হবে হয় তাদেরকে অ্যাটলিস্ট তাদেরকে কনসিডার করতে হবে, অথবা ইউ কনসিডার এভরিবডি। ওকে, কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, বলছে সাম ইউটিলিটেরিয়ানস থিংক even those animals clearly able to experience the pain or pleasure should be included in the audience if they would also be affected. হ্যাঁ, ওই কিন্তুটার মধ্যে এখানে বলতেছে যে সমস্ত অ্যানিমেল তারা পেইন এক্সপিরিয়েন্স করে বা প্লেজার এক্সপিরিয়েন্স করে তাদেরকেও তাহলে এর মধ্যে ইনক্লুড করতে হতে পারে যদি সেই অ্যানিমেল গুলি এফেক্টেড হয়। তো সেখানে বলছে but then it becomes enormously difficult to calculate which actions produce the most good so far for so large an audience. এখন তোমার ওয়েলবিং মানুষ হিউম্যান পপুলেশনের জন্য এক ধরনের, অ্যানিমেল পপুলেশনের জন্য আরেক ধরনের, বা এমনিতেই তোমার মানুষের পপুলেশন হিউজ, তুমি যদি অ্যানিমেল ইনক্লুড করো সেখানে নট অনলি ওখানে দুইটা জিনিস ডিভাইড আছে, আরেকটা হচ্ছে যে ইট বিকামস এ লার্জ পপুলেশন দ্যাট মে নট বি কন্ট্রোল কমপ্লিটলি। ঠিক আছে, তখন তুমি অ্যাসেস করতে পারবে না যে কোন অ্যাকশনটা একটা জেনারেল অ্যাকশন আমি নিব যে এই অ্যাকশনটা দুইটাকেই তোমার ইকুয়ালি ম্যাক্সিমাইজ করবে ওয়েলবিং এর ক্ষেত্রে। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো এই কারণে বলছে ইফ উই লিমিট দ্য অডিয়েন্স সো দ্যাট ইট ইনক্লুডস অনলি আওয়ার কান্ট্রি or company or the community, then we face the criticism that we have been arbitrarily excluded. Therefore, in practice, those with the utilitarian sympathizers need to develop acceptable ways of limiting the audience. So, সেই ক্ষেত্রে বলতেছে যে যদি বেটার হয় যে তুমি স্পেসিফিক রেঞ্জে পপুলেশন বা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করো, হয় তুমি পুরা কান্ট্রি অথবা পুরা কোম্পানি অথবা পুরা কমিউনিটি, and try to come up with actions that will bring the maximum well-being. ঠিক আছে, আর সেই ক্ষেত্রে বলছে যে you are going to exclude some part of the population. তো সেই ক্ষেত্রে বলছে যে therefore in practice those with the utilitarians sympathizers need to develop acceptable ways. তার মানে তোমাকে নেগোশিয়েট করতে হবে and come up with the acceptable ways to limit the audience. তুমি যদি শুধু কমিউনিটি ধরো, বাকি যেই পপুলেশনকে তুমি বাদ দিচ্ছ, there has to be a reasonable reason, right? There has to be an acceptable. তোমাকে জাস্টিফাই করতে হবে যে কেন তুমি এই পপুলেশনটাকে লিমিট করে দিচ্ছ। ঠিক আছে, and that applies to both human and their animal also. তাহলে কি পেলাম এখান থেকে পেলাম যে ইউটিলিটেরিয়ানের আন্ডারে, ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচে মেইন জিনিসটা হচ্ছে আমরা ওভারঅল ওয়েলবিং ম্যাক্সিমাইজ করি। ঠিক আছে, পপুলেশনের, এবং পপুলেশনটাকে আমরা রেফার করতেছি অ্যাজ অডিয়েন্স, এবং প্রথমে অডিয়েন্স বা পপুলেশনের স্কোপ বুঝতে হবে, এবং then based on that scope you have to decide which approach is the best, but that approach has to bring the well-being in terms of short and the long term of. ঠিক আছে, তার মানে it has to be somewhat sustainable solution. Alright, আচ্ছা, ইউটিলিটেরিয়ানের আন্ডারে আমরা পড়লাম সাব ক্যাটাগরি যেগুলি আছে। একটা হচ্ছে কস্ট বেনিফিট টেস্ট অফ ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ, কস্ট বেনিফিট টেস্ট। আচ্ছা,
What is that? Cost benefit approach হচ্ছে if a utilitarian approach requires that we maximize the well-being, how should we go about determining the criteria we should use in seeking that maximization? The one approach is to has appeal from the engineering perspective is the cost benefit analysis, or CBA, which holds the course of action that produces the greatest benefit or utility relative to the cost should be chosen. In using this method, you can one must convert the negative and positive utilities into monetary terms. A close relative of CBA, or cost benefit analysis, is a risk benefit analysis, or RBA, which attempts to balance the risk of benefits against the risk of harm. Because it is often more difficult to determine risk than the cost, we shall consider CBA, which involves 3 steps, and we're going to look at the steps. আচ্ছা, প্রথমত হচ্ছে যে কস্ট বেনিফিটের বলতেছে যে বেনিফিট মানে কস্ট এবং বেনিফিট, ঠিক আছে, এবং বেনিফিট ইন টার্মস অফ কি বলছে, কস্ট বেনিফিট হুইচ অ্যাকশন প্রোডিউসেস গ্রেটেস্ট বেনিফিট অর ইউটিলিটি। এখানে বেনিফিট বলতে বেনিফিট অর ইউটিলিটি বুঝাচ্ছে, ঠিক আছে। আমরা 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 কস্ট বেনিফিট রেশিও তো বুঝি, তাই না? তুমি একটা জিনিস প্রডিউস করতে যে কস্টটা হচ্ছে, যেটা ইনভেস্ট করতেছো, তার এগেনস্টে তোমার বেনিফিটটা কি, এটাকে যখন তুমি রেশিও করবে, এটা কস্ট বেনিফিট রেশিও করবে। এইখানে অফকোর্স তোমার বেনিফিটটা হচ্ছে যে কি কি ইউটিলিটিস তুমি যে ম্যাক্সিমাইজেশন করবে ওয়েলবিং এর, সেটার একটা কস্ট আছে, ঠিক আছে। সেই কস্টের এগেনস্টে তোমার রিলেটিভ ইউটিলিটিসটা কি, ঠিক আছে, এবং সেটাকে বলতেছে যে তোমার পজিটিভ এবং নেগেটিভ ইউটিলিটি। আগে তোমাকে ইউটিলিটিস এর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ বাই করতে হবে, দেন এটাকে মনিটরি টার্মসে কনভার্ট করতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমরা একটা সেমিনার যখন যাও, ওয়ার্কশপের শেষে একটা ইভালুয়েশন দেয়, তাই না, যে লেকচারটা খুব ভালো ছিল, ওয়ার্কশপটা খুব ভালো ছিল, হাউ উড ইউ রেট 1 থেকে 5, রাইট? অথবা সামটাইমস তোমার লেখা থাকে যে আই এগ্রি, somewhat agree, I disagree, I extremely disagree। করেছো এরকম সার্ভেতে এগুলি এই ধরনের ওয়ার্ড ইউজ করা থাকে, ঠিক আছে? করেছো কেউ এরকম ফিল আউট করেছো এই ধরনের সার্ভে? জি স্যার। I disagree, completely, strongly disagree, somewhat disagree, হ্যাঁ, agree। আচ্ছা, এখন সেগুলি তো সাবজেক্টিভস, তাই না? এখন তুমি যদি এই সাবজেক্টিভ রেটিং গুলিকে কনভার্ট করতে চাও মনিটরি টার্মসে, তখন কি করা হয়, ওটা নিচে 1, 2, 3 দেওয়া হয়। সো তোমার অ্যান্সারটাকে তখন এটা নিউমেরিক্যালি কনভার্ট করা হয়। সেম জিনিস এখানে ফলো করা হয় কস্ট বেনিফিট বা ইউটিলিটিস এর আন্ডারে। যখন তুমি ইউটিলিটিস এবং কস্টের সাথে কম্পারিজন করবে, তোমাকে পজিটিভ নেগেটিভ ইউটিলিটিস আগে দেখতে হবে, এন্ড ইউ উইল অ্যাসাইন নাম্বারস টু দ্যাট, ঠিক আছে? তাহলে তোমার এটা কস্টটা তো কস্ট, এটা তো মনিটরি, ওটা তো তুমি পারবে। কিন্তু নেগেটিভ এবং পজিটিভকে যখন তুমি নাম্বার অ্যাসাইন করবে এবং রেটিং করবে, দেন ইউ উইল বি এবল টু ফাইন্ড এ প্রপোর্শনালিটি কম্পারিজন নাম্বার, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবে যে তুমি যেই এফোর্টটা নিচ্ছ সেটার এগেনস্টে তোমার পজিটিভ ইউটিলিটি বেশি না নেগেটিভ ইউটিলিটি বেশি ইন টার্মস অফ মনিটরি বা নাম্বার। সো ইটস মোর কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? আদারওয়াইজ ইট ইজ কমপ্লিটলি এ সাবজেক্টিভ, ঠিক আছে? আর এটার আরবিএ যেটা রিস্ক বেনিফিট বলছে, রিস্ক বেনিফিট হচ্ছে সিমিলার টাইপ ক্লোজলি ফলোড প্রসিডিউর লাইক দ্য সিবিএ। তো ওইখানে রিস্ক বেনিফিটে রিস্ক এগেনস্ট দ্য বেনিফিট, ঠিক আছে? তো রিস্কের মধ্যে যে পজিটিভ এবং হার্ম যেটা, ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করা হয়। তো বাট এই রিস্ক এখানে বলছে যে ইট ইজ ডিফিকাল্ট to determine the risk than the cost. So এই কারণে বলছে যে CBA is much better because you can easily convert them to positive এবং negative utilities কে easily তুমি কনভার্ট করতে পারবে। আচ্ছা, তাহলে সামারি হলো যে ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচের আন্ডারে কস্ট বেনিফিট টেস্টে তোমাকে বেনিফিটের এগেনস্টে কস্টের এগেনস্টে বেনিফিট দেখতে হবে। সেই বেনিফিটটা হবে যে কোর্স অফ অ্যাকশন যেটা তুমি নিচ্ছ
সেটার কারণে কি ধরনের ইউটিলিটি বা বেনিফিট প্রডিউস হচ্ছে, and that benefit or utility কে কনভার্ট করতে হবে পজিটিভ এবং নেগেটিভ, and then you convert that to numerical, and then you have a ratio. ঠিক আছে? Any questions guys? আছে? আচ্ছা, একটা 11:47 বাজে, আমরা আবার 12টার সময় ফিরে আসবো, 10 মিনিট একটা ব্রেক নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো গাইস? আচ্ছা, যারা যারা পার্টিসিপেশন করেছো আমাকে কাইন্ডলি যে তোমাদের চ্যাট এরিয়াতে একটু তোমাদের রোল নাম্বারটা একটু দিয়ে দাও, কাইন্ডলি কাইন্ডলি একটু রোল নাম্বারটা এখানে দাও আমার। সবাই দিয়েছো? সবাই দিয়েছো গাইস? অলরাইট, I will see you guys at 12 o'clock in 10 minutes. ঠিক আছে? থ্যাংক ইউ গাইস। আমি আরেকটা লিংক পাঠাচ্ছি তোমাদেরকে গুগল ক্লাসরুমে, you can click on that link at 12 o'clock. Okay? All right guys, thank you so much. See you in 10 minutes.
All right, guys. I'm gonna get started. So আমরা cost benefit test of utilitarian approach করলাম। এখন এই how to apply this cost benefit test of utilitarian approach এটা জানবো। তিনটা স্টেপ, তাই না? এর আগের স্লাইডে এখানে বলছে যে because it is often more difficult to determine the risks than the cost. রিস্কটাকে অ্যাসেস করা খুব কষ্টকর। Then we shall consider the CBA. আমরা CBA টা করব যেখানে utilities, positive, negative utilities, and convert them to monetary terms. So there are 3 steps that we can follow. ঠিক আছে? কি steps? একটা হচ্ছে তোমার step 1 হচ্ছে identify the available options that can provide a solution to the problem under consideration. So cost benefit এর আন্ডারে utility অথবা benefit এর positive, negative যে সেটার আন্ডারে যে তোমাকে আগে অপশন কি অপশন আছে, যে কোন সলিউশনটা তোমাকে অ্যাপ্রোচ করা যায়। আইডেন্টিফাই দ্য অ্যাভেলেবল অপশনস দ্যাট ক্যান প্রোভাইড এ সলিউশন টু দ্য প্রবলেম আন্ডার দ্য কনসিডারেশন। ওয়ান্স ইউ আইডেন্টিফাই দ্যাট অপশন, দেন অ্যাসেস দ্য কস্ট, এবং সেই কস্টটা যে তুমি যে অ্যাপ্রোচটা নিবে সেটা ইমপ্লিমেন্ট করতে যে কস্টটা আসবে সেটা you have to, এটা তো কস্ট, সো ইটস ইন মনিটারি টার্মস, রাইট? So you'll be assessing that, এবং benefits তোমাকে benefitsটাকেও assess করতে হবে, also measured in monetary terms. তুমি পজিটিভ নেগেটিভ যে বেনিফিটসটা আসবে বা ইউটিলিটিটা আসবে ওটাকে কনভার্ট করবে ফর ইচ অপশনস। ধরো তুমি 3টা অপশন পেলে, তিনটা অপশন তোমাকে সলিউশন দিতে পারে, ঠিক আছে? কিন্তু 3টা অপশনের মধ্যে কোনটা অ্যাডপ্ট করবে সেটার জন্য তোমাকে এই অ্যাসেসমেন্টটা করতে হবে ফর ইচ অপশনস। The cost and benefit must be addresses for the entire audience of the actions, or at least all those who are affected by the decision. এখন তুমি যদি পুরো এন্টায়ার পপুলেশন নিয়ে করো, পুরো কান্ট্রি, অথবা জাস্ট দ্য অর্গানাইজেশন, অথবা জাস্ট দ্য ডিপার্টমেন্ট, হ্যাঁ, অথবা একটা কোম্পানির মধ্যে যারা এফেক্টেড হবে, ইউ কনসিডার দেম। এবং 3 নম্বর হচ্ছে মেক এ ডিসিশন দ্যাট ইজ লাইকলি টু রেজাল্ট দ্য গ্রেটেস্ট বেনিফিট রিলেটিভ টু দ্য কস্ট। তুমি যেহেতু মনিটারি টার্মসে কনভার্ট করছো, তখন তুমি দুইটা ক্যালকুলেশন করলে ইউ শুড বি এবল টু সি যে কোন অপশনে বেনিফিট সবচেয়ে বেশি রিলেটিভ টু দ্য কস্ট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য কোর্স অফ অ্যাকশন চুজেন মাস্ট, দ্যাট ইজ দ্য কোর্স অফ অ্যাকশন, এখানে একটা কশন দিয়েছে, একটা বাট আছে, সেটা বলছে দ্যাট ইজ দ্য কোর্স অফ অ্যাকশন চুজেন মাস্ট নট বি দ্য ওয়ান ফর which the fund spends on implementing the action could be spent on another action would better resolve the problem under consideration. এখন তোমাকে কনসিডার করতে হবে যে যেই কস্টটা তুমি ইমপ্লিমেন্টেশনের জন্য করছো সেটা যাতে আবার ওই টাকা দিয়ে যেন আবার অন্য একটা সলিউশন বেটার ওয়েলবিং না দেয়, ঠিক আছে? সো তোমাকে 3টাকেই যে কটা অপশনই, তুমি 2টা হোক 3টা হোক, যেই অপশনগুলি তুমি চুজ করবা প্রত্যেকটাতে তুমি কস্ট বেনিফিট মনিটরি টার্মসে অ্যাসেস করবা, করার পরে তোমাকে ইভালুয়েট করতে হবে। সো ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ এবং দেখবে যে কোনটাতে তুমি গ্রেটেস্ট বেনিফিট পাচ্ছ রিলেটিভ টু দ্য কস্ট, এন্ড ইউ অ্যাডপ্ট দ্যাট ওয়ান, ঠিক আছে? এনি কোয়েশ্চেনস অ্যাবাউট অ্যাপ্লাইং দ্য কস্ট বেনিফিট ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ? কোয়েশ্চেন আছে? মেইন জিনিসটা হচ্ছে যে তোমার কস্ট বেনিফিটের ক্ষেত্রে বেনিফিটকে কনভার্ট করতে হবে ইন মনিটরি টার্মস, এবং তারপরে তুমি রিলেটিভ টু দ্য কস্ট কোনটার বেনিফিট সবচেয়ে বেশি, ঠিক আছে? ইউ চুজ দ্যাট অপশন। আচ্ছা, নেক্সট হচ্ছে টেস্ট অফ ম্যাক্সিমাইজিং গুড কনসিকুয়েন্সেস। আরেকটা ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচের সাব মেথড হচ্ছে to maximize the well-being of a population is to test the maximizing the good consequences. আচ্ছা, বলছে এখানে some utilitarian approaches do not require that values be measured in strictly quantitative terms. তোমার সবকিছু যে মানে ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচের সবগুলি কিন্তু কোয়ান্টিটেটিভে যে তোমাকে কনভার্ট করতে হবে, নট নেসেসারিলি। However, they do require that we try to determine what will, in some sense, maximize the good consequences. So benefit by risk and against it, পরিবর্তে instead of benefits or risk, তুমি consequence দেখতে পারো। You can take into consideration the consequence, the maximum consequence,
কিন্তু সেই কনসিকোয়েন্সটা পজিটিভ কনসিকোয়েন্স হতে হবে, গুড কনসিকোয়েন্স হতে হবে। ঠিক আছে, তুমি যে অ্যাপ্রোচটা নিবে, তুমি একটা ডিপার্টমেন্টের ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলবিং করতে চাচ্ছ, তুমি যেই অ্যাকশনটাই নাও না কেন তার কনসিকোয়েন্সটা কি লং টার্ম এবং শর্ট টার্ম, এবং ওয়েদার দোজ কনসিকোয়েন্সেস আর পজিটিভ। ঠিক আছে, আমি এই জায়গা আছি, এখানে বলছে হিয়ার উই ক্যান ট্রাই টু প্রডিউস we can try to proceed on assumption that an action, if right, that an action is right if it results in more utility than any alternative actions that is available in the situation. এবং আমরা অ্যাসাম্পশন করতে পারি যে একটা অ্যাকশন তখনই সঠিক যেটা নাকি মোর ইউটিলিটি প্রডিউস করবে দেন এনি আদার অপশনস। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস দ্য কোয়েশ্চেন ইজ, will this particular course of action result in more good than any alternative course of action that is available in this situation? ঠিক আছে, আর এইটা যদি বুঝতে চাই যে কোন অ্যাকশনটা আরেকটা অল্টারনেটিভের চেয়ে বেশি প্রডিউস করবে কিনা গুড, সেটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে তিনটা স্টেপ। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই দি maximizing good consequence. প্রথমত হচ্ছে identify the available options in the situation, just like the previous one. তোমাকে কি কি অপশন আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। Then you determine the appropriate audience for the options, keeping in mind the problems in determining the audience. তোমাকে অডিয়েন্সটাকে আগে সিলেক্ট করতে হবে। So তোমার option available option কি কি, and then you look at the scope of the audience and select your target audience. তার জন্য তুমি করতে যাচ্ছ, কে এই ম্যাক্সিমাম কনসিকোয়েন্সটা, গুড কনসিকোয়েন্সটা অ্যাভেল করবে। ঠিক আছে, and then decide which available option is likely to bring about the greatest good for the appropriate audience, taking into consideration that harms as well as the benefit. তার মানে সেই গুড কনসিকোয়েন্সটা যে তুমি মেজার করবে, ঠিক আছে, for that particular audience, সেটাকে মেজার করবে এগেইনস্ট দ্য হার্মস। ঠিক আছে, কারণ প্রত্যেকটা কনসিকোয়েন্সের গুড এন্ড ব্যাড আছে, তো তুমি গুডটাকে ব্যাডের এগেইনস্টে দেখবে, যেটা নাকি ম্যাক্সিমাম গুড দিবে সেটাই তুমি অ্যাডপ্ট করবে ফর দ্যাট পার্টিকুলার টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, সো কনসিকোয়েন্স ইন টার্মস অফ গুড এন্ড ব্যাড এন্ড এগেইনস্ট দ্য হার্মস। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স? কঠিন বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সাদিয়া বুঝতে পারছো? মৈত্রী ভালো আছো? মৈত্রী আছে? জি স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে? স্যার স্যার একটু কনফিউজিং তাই না? স্যার একটু সেম স্যার, মানে কনসেপ্ট গুলো ক্লোজ। হ্যাঁ, আরেকবার বলো। স্যার কনসেপ্ট গুলো একটু ক্লোজ স্যার, মানে স্যার টার্মস গুলো খুব কাছাকাছি। কিন্তু ওই যে আমি মানে প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট ইয়ে আছে, যেমন কনসিকোয়েন্সের ক্ষেত্রে তোমার গুড এন্ড ব্যাড কনসিকোয়েন্স, আর সেই কনসিকোয়েন্সটা তুমি হার্মের এগেইনস্টে করবা। ঠিক আছে, এটা হলো তোমার এই অ্যাপ্লাইং দ্য ম্যাক্সিমাম গুড কনসিকোয়েন্সেস। আর কস্ট বেনিফিটের হচ্ছে ইন টার্মস অফ বেনিফিট বা ইউটিলিটিস। ঠিক আছে, এবং সেই ইউটিলিটিসটা পজিটিভ ভার্সেস নেগেটিভ। সো ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচের কস্ট বেনিফিট হচ্ছে ইউটিলিটি পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, আর কনসিকোয়েন্সে হচ্ছে গুড ব্যাড এগেইনস্ট দ্য হার্ম, হার্মের এগেইনস্টে যে গুড অ্যাকশনটা হচ্ছে, গুড কনসিকোয়েন্স গুলি হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কিন্তু এই যে অ্যাপ্লাইং তিনটা স্টেপ কিন্তু দুইটারই মোটামুটি সেম। হ্যাঁ, মোটামুটি সেম। সো ইটস আ লিটল বিট কনফিউজিং, ইউ আর রাইট। আচ্ছা, লাস্ট একটা হচ্ছে দ্য রুলস এন্ড প্র্যাকটিসেস টেস্ট। আরেকটা অপশন হচ্ছে রুলস এন্ড প্র্যাকটিসেস টেস্ট। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। কিভাবে বলছে, it is one thing to ask about the utility of consequences in a single action, but another thing is entirely to ask about the utility of consequences for a general practice. ঠিক আছে, so rules and practices এর
যে আন্ডারলাইন যে ফ্রেমওয়ার্ক, এটা কনসিকুয়েন্সের ইউটিলিটি অফ কনসিকুয়েন্সটাকেই ধরতেছে আগেরটার মতো, কিন্তু অ্যাপ্লিকেশনটা হচ্ছে জেনারেল অ্যাকশন ভার্সেস এ জেনারেল সিঙ্গেল অ্যাকশন ভার্সেস এ জেনারেল প্র্যাকটিস। ঠিক আছে, সিঙ্গেল অ্যাকশন ভার্সেস এ জেনারেল প্র্যাকটিস। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো তুমি রাতে গাড়ি চালাচ্ছ রাস্তাতে, ঠিক আছে? তো রাস্তাতে কি থাকে? রাস্তাতে চৌরাস্তা থাকে যেখানে সিগন্যাল থাকে, তাই না? তো সিগন্যালের কাজ কি? সিগন্যালের 3টা সিগন্যাল থাকে, গ্রিন, ইয়েলো, রেড। গ্রিন থাকলে ইউ আর গুড টু গো, ইউ ক্যান ক্রস দ্য রোড। ইয়েলো থাকলে হচ্ছে যে কশন, এখনই এটা চেঞ্জ হবে, ওয়েদার ইজ গোয়িং টু বি গ্রিন থেকে রেড অথবা রেড থেকে গ্রিন। আর রেড থাকলে হচ্ছে স্টপ, ইউ আর নট সাপোজ টু ক্রস দ্য স্ট্রিট, আদার্স আর ক্রসিং, রাইট? আচ্ছা, তাহলে রেড, গ্রিন এবং ইয়েলো এগুলি হচ্ছে সিঙ্গেল অ্যাকশন। একটা রেড অ্যাকশনের উপরে সব গাড়ি থেমে যায়, যেদিকে রেড লাইটটা জ্বলে ওইদিকে সব গাড়ি থেমে যায়, যেদিকে গ্রিন লাইট জ্বলে সেই একটা সিঙ্গেল অ্যাকশনের উপরে সব গাড়ি রাস্তা ক্রস করে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু একটা আমাদের জেনারেল প্র্যাকটিস, যেটা জেনারেল প্র্যাকটিসটা কি? জেনারেল প্র্যাকটিস হচ্ছে যে তুমি রাতের বেলা গাড়ি চালাচ্ছ, যদি দেখো যে সারা রাস্তা ফাঁকা, ঢাকা ফাঁকা, তোমার কি মনে হয় যে তুমি সিগন্যাল লাইট ফলো করবে না তুমি সিগন্যাল লাইট ফলো করবে না? হোয়াট ইজ দ্য জেনারেল প্র্যাকটিস? সিগন্যাল লাইটের এগেনস্টে জেনারেল প্র্যাকটিসটা কি বলো? রাস্তা ফাঁকা থাকলে চলে যাবো স্যার, রেড থাকলেও রাতে স্যার। রেড থাকলেও চলে যাবা? স্যার খালি রাস্তা থাকলে স্যার, জেনারেল খালি রাস্তা থাকলে, হ্যাঁ, এই জন্যই আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পারছো? সো জেনারেল প্র্যাকটিস অ্যাকচুয়ালি তোমার হাইওয়েজ এর রুলস অনুসারে যে রাস্তা ফাঁকা থাকুক আর যাই থাকুক, তোমার যদি তোমাকে গ্রিন সিগন্যাল দেখায় অনলি দ্যাট ইউ ক্যান ক্রস। তোমার যদি রেড লাইন থাকে তাহলে তুমি ক্রস করবে না, যতই ফাঁকা থাকুক, যতই পুলিশ না থাকুক, যতই রাত থাকুক, যতই একা থাকুক। দ্যাটস এ জেনারেল প্র্যাকটিস, বুঝতে পেরেছো? যেমন পরীক্ষাতে তোমার যদি নকল করার সুযোগ থাকে, জেনারেল প্র্যাকটিস হচ্ছে যে পরীক্ষাতে নকল করা নিষেধ। তুমি জেনারেল প্র্যাকটিস যদি ভঙ্গ করো তাহলে দেয়ার আর কনসিকুয়েন্সেস, তোমাকে এক্সপেল করা হবে, তাই না? সো এখন বুঝাইতে পারলাম কোথেকে রুলস এন্ড প্র্যাকটিসেস টেস্ট আছে। দেয়ার আর রুলস বাট দেয়ার আর জেনারেল প্র্যাকটিসেস। সামটাইমস উই ফলো দ্য রুলস because it produces the maximum consequences. Sometimes we follow we overturn the rules and follow the general practices because that produces the maximum consequences. So it is one thing to ask about the utility of consequences of single action, and another thing to entirely ask about the utility of consequences of general practices, as this practice is enshrined in a rule or set of rules. কারণ জেনারেল প্র্যাকটিসটা কিন্তু ওই রুল বা সেট অফ রুলের মধ্যেই এনশ্রাইন করা আছে। So it's not like free thing. It is still designed within the rules. বুঝছো? So the rules and practices tested both say determining the consequences. এই দেখো, determining the consequences of a general practice may be more difficult than determining the consequences of a single act, because the number of people affected by the general practice, the audience is usually much larger. However, sometimes the consequences of a general practice are so obvious that a little imagination is needed to know what the consequences of the policy would be. তুমি রাতের বেলা রেড লাইট ভায়োলেট করে চলে গেলা, তুমি একদিন দুই দিন রাস্তাটা ক্রস করলো, কিন্তু তৃতীয় দিন একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো, এতে লোক মারা গেল, বুঝতে পারছো? So it can, even though nobody is there, but it takes only a little imagination. If you violate that, there could be severe consequences, and it could have a much larger, কারণ এটার অডিয়েন্স হচ্ছে লার্জার। সো আমরা যখন অ্যাকশন নিব,
তখন আমাদের চিন্তা করতে হবে যে সিঙ্গেল অ্যাকশন হাউ ইট ইম্প্যাক্টস, what are the consequences, good or bad, and then what are the general practices এবং তার কনসিকুয়েন্সটা কি, ঠিক আছে? So whatever the best decision best fits the situation, you'll go by that. There is no hard and fast rule, সেটাই বুঝাইতে যাচ্ছে এখানে, বুঝছো? দুইটাই আছে, রুলসও আছে, জেনারেল প্র্যাকটিসও আছে, দুইটার ইম্প্যাক্ট দুই ধরনের। বুঝাতে পারলাম? কিভাবে অ্যাপ্লাই করব? বলছে আইডেন্টিফাই দ্য এস্টাবলিশড প্র্যাকটিসেস if any that applies to the appropriate audience in this situation. If the practice promotes utility better than any alternative বা single action, it should be followed. দেখছো এখানে বলে দিলাম যে আমরা তো রুলস ফলো করবই, কিন্তু রুলস যদি সিঙ্গেল অ্যাকশনের রুলের যে কনসিকুয়েন্স এটার চেয়ে যদি তোমার জেনারেল প্র্যাকটিসের কনসিকুয়েন্সের ইম্প্যাক্টটা বেশি হয়, then we should follow that. বলছে if there is no applicable practice, then select the one whose support in this situation is likely to have the best long run consequences, all things considered. ঠিক আছে? যদি কোনো জেনারেল প্র্যাকটিস না থাকে তখন তুমি দেখবা যে কোনটাকে কোন ল বা কোন রুলসটা ওইটাকে সাপোর্ট করছে, বুঝছো? Follow the justified practice in this situation unless you think this might be a situation in which exception can justifiably be made on utilitarian ground. Follow the justified practice in this situation unless you think this might be a situation in which exception can justifiably made. So there are exceptions also in that aspect. ঠিক আছে? But if something is justifying and it goes against the rules and the general practices, then that should be followed too, because that will be considered as an exception. বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা 30 seconds একটু চিন্তা করো, আমি একটু 1 second, 30 seconds, I'll do that. All right, guys, sorry. Acha. Any questions about applying the rules and practices test? And that is the end of that is the end of this lecture. ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করবা, আমরা এই যে এই পর্যন্ত পড়াইছি, ঠিক আছে? লেকচার 6, তারপরে হচ্ছে লেকচার 7 শুরু হবে। আজকে জাস্ট আমি লেকচার 7টা একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমরা পরবর্তী ক্লাসে এটা পড়াবো। এখন সোমবারে না, মঙ্গলবারে তো তোমাদের সাথে আমার ক্লাস, তাই না? জি স্যার। তাহলে তোমাদেরটা মিস হবে না ইনশাল্লাহ।
অনেক বড় ইয়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচের হচ্ছে যে রেসপেক্ট ফর পার্সন টেস্ট। হোয়াট ডাজ ইট মিন রেসপেক্ট ফর পার্সন? আচ্ছা, তোমরা মনে করে কিন্তু এই যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে দিয়ে দিও কাইন্ডলি, চ্যাট এরিয়াতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও কাইন্ডলি। ওকে, এখানে রেসপেক্ট ফর পার্সন টেস্ট, লেটস লুক এট ইট। হচ্ছে দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর পার্সন মডেল অফ কমন মোরালিটি। আচ্ছা, এইটাতে আবার কমন মোরালিটি চলে আসছে, ঠিক আছে? অফ কমন মোরালিটি, এর আগেরটা ছিল যে তোমার ওয়েলবিং, ঠিক আছে? এটা কমন মোরালিটির আন্ডারে আসছে। ইজ, এবং সেটা কি বলছে? ইজ টু অ্যাক্ট so that you will respect all humans as free and equal moral agent. This equal regard for moral agent can be understood as a basic requirement for justice. So, respect for person bolteche je you should act and in such a way so that you practice and you show respect to all human as if they are free and equal moral agent, same as you. ঠিক আছে? Act so that you respect all humans as free and equal moral agent. কেন? Because that is the basic requirement of the justice. When it comes to justice, তুমি যখন justice assess করবে তখন তোমাকে আগে আরেকটা হিউম্যান বিইং, অন্য হিউম্যান বিইং, তাদের প্রতি তোমার রেসপেক্ট থাকতে হবে, because they are also free as you, they are also equal as you, and they all are moral agents like you. ঠিক আছে? সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আন্ডার কমন মোরালিটি। ঠিক আছে? 3টা বুলেট পয়েন্ট আছে এখানে। বলছে এ মোরাল এজেন্ট, এখানে যে মোরাল এজেন্টের কথা বলেছে, এই যে এখানে আছে ইকুয়াল মোরাল এজেন্ট, বলছে এ মোরাল এজেন্ট মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম knives and airplanes, which can only fulfill goals and purposes that are imposed upon them from the outside. Inanimate objects cannot evaluate actions from moral standpoints. আচ্ছা, এটা খুব একটা মানে সারফেস লেভেলের এক্সাম্পল। যেমন তোমার নাইভস এন্ড এয়ারপ্লেনস, মানে অবজেক্ট যেগুলি আছে, এই অবজেক্টের কোনো তো সেন্স নাই, তাদের পারপাস আছে, তাদের গোল আছে। নাইফ দিয়ে তুমি ছুরি দিয়ে কাটো, তাই না? ছুরি দিয়ে সবজি কাটা যায়, মাংস কাটা যায়, কাপড়, যেটাই কাটাকাটি করার জন্য আমরা ছুরি ইউজ করি। এয়ারপ্লেনে তুমি উড়ো, বা দুইটাই কিন্তু তাদের যে পারপাসটা, এটা ইম্পোজ করা হচ্ছে, হিউম্যান এটা তৈরি করছে এবং হিউম্যান এটা পারপাসলি তৈরি করছে, and giving that object goal or purposes, right? So এই জন্য বলছে which can only fulfill goals or purposes that are imposed upon them from outside, and they cannot evaluate. So ছুরিটা ভালো কাটলো কিনা, খারাপ কাটলো, হ্যাঁ, ছুরিটা ধারালো না কম ধারালো, এইটা তার ইভালুয়েট করার সেই মোরাল স্ট্যান্ড পয়েন্ট নাই, যেটা হিউম্যানের আছে। এখানে তোমার এই পয়েন্টগুলি জাস্টিফাই করার চেষ্টা করছে, যে তারা যে বললো, যে স্টেটমেন্টটা দিল, যে ফ্রম কমন মোরালিটি and as a basic requirement of the justice, you have to respect all human as free and equal moral agent, সেটাই তারা জাস্টিফাই করার চেষ্টা করছে এখানে। বলছে the paradigm example of a moral agent is a normal adult human being who, in contrast to an inanimate objects, can formulate goals and purposes of his or her own. Such a being is said to have autonomy. যেটা আমরা হিউম্যান বিইং যারা, আমরা নিজেরা নিজেদের গোল পারপাস সেট করতে পারি, and we have that autonomy, we can do that, we can evaluate actions, আমাদের ইভালুয়েট করার ক্ষমতা আছে, রাইট থেকে রং, কোনটা গরম এটা ধরা যাবে না, we can evaluate that and not touch that hot stuff, right? আচ্ছা, আর লাস্টে বলেছে from the
respect for personal standpoints, maximizing the welfare of the majority, as utilitarianism suggests, must take second place to the goals of respecting the moral agency of all individuals. People may not be killed, deceived, denied their freedom, or otherwise violated simply to bring about the greater total amount of utility. As with our treatment of utilitarian thinking, we consider three approaches to RP thinking. আচ্ছা, এখানে তারা যেটা বললাম যে তারা যে স্টেটমেন্টটা দিয়েছে রেসপেক্ট ফর পার্সনের আন্ডারে কমন মোরালিটি, এটাই তারা জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখানে বলতেছে যে পিপল মে নট বি কিলড, ডিসিভড, ডিনাইড অফ দেয়ার ফ্রিডম অর আদারওয়াইজ ভায়োলেটেড। ঠিক আছে, তো এখন এই জিনিসটা বুঝতে গেলে এখানে বলছে তিনটা অ্যাপ্রোচ আরপির। কি কি তিনটা অ্যাপ্রোচ? লেটস লুক এট দোজ, হোপফুলি ইট উইল মেক সেন্স। একটা হচ্ছে গোল্ডেন রুল টেস্ট। এই টেস্টটা ইজ ইম্পর্টেন্ট। এটা অনেক জায়গাতেই যখন এথিক্স নিয়ে কথা হয় তখন দিস গোল্ডেন রুল টেস্টটা কাম আপ করে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। গোল্ডেন রুল টেস্ট বলছে রিভার্সিবিলিটি ইজ এ স্পেশাল অ্যাপ্লিকেশন of the universalization principle. Because of the idea of universalization implies that a judgment should not be changed simply because the roles are reversed. এখানে দেখো লাস্টের লাইনটা যেটা আমি হাইলাইট করেছি বলছে this is the basic idea behind the golden rule. It must be its most familiar formulation in our culture is do unto others as you would have them do unto you. মানেটা কি জানো? এটা বাইবেলও এই টাইপের কথা বলছে। Anybody? এটা মানেটা জানো? Do unto others as you would have them do unto you. এটা সিম্পল একটা, যদি সিম্পলিফাই হইতে আমাকে বলো তাহলে বলো তো এটা কি হতে পারে? আমি আদার্স এর কাছ থেকে যে ধরনের বিহেভিয়ার অ্যাটিটিউড এক্সপেক্ট করি স্যার, ওটা আমি ওদেরকে দিব, তাহলে আমি ওই ধরনের পাবো স্যার। এটা তুমি জাস্ট রিভার্স করো, তোমার স্টেটমেন্টটাকে রিভার্স করো, তাহলে কি হয়? স্যার মানুষ আমার সাথে যেরকম আচরণ করবে আমি তাদের সাথে ওরকম আচরণ করবো। না, রিভার্স করো স্যার। স্টেটমেন্টটা আমি যেরকম আচরণ দিব স্যার, মানে অ্যাকশন যদি আমি দিই স্যার, রিঅ্যাকশনটা ওভাবে ওরকম আসছে না। ক্লোজ। এটা হবে যে তুমি যেটা এক্সপেক্ট করো যে মানুষ তোমাকে যেভাবে ট্রিট করবে, তাই না? তুমি যদি এক্সপেক্ট করো যে মানুষ আমাকে সমীহ করবে, রেসপেক্ট করবে, দেন ইউ শুড ডু দ্য সেম ফর আদার্স। বুঝতে পেরেছ? ডু unto others as you would have them do unto you. তুমি যদি এক্সপেক্ট করো যে তারা তোমাকে রেসপেক্ট করবে, দেন ইউ মাস্ট রেসপেক্ট দেম টু, এন্ড ইউ শুড রেসপেক্ট দেম ফার্স্ট। বুঝছো? এই কারণে রিভার্সিবিলিটির কথা বলছে। আর ইউনিভার্সালাইজেশন প্রিন্সিপালের এই যে আন্ডারে এটা বলেছে, ঠিক আছে? বলছে ইন থিঙ্কিং অ্যাবাউট ট্রিটিং আদার্স as I would have them treat me, I need to ask what I would think if I were in that position. So golden rule, reversibility, universal principle এর আন্ডারে তোমার নিজেকে অন্যের শুতে বসাতে হবে। What I would do if I were in that position. ঠিক আছে? If I'm tempted to tell a lie to escape a particular difficulty, then I need to ask what I would think if the lies were told to me. আমরা যখন ধরো লেটস সে পরীক্ষায় নকল করলাম,
করার পরে আমি অস্বীকার করলাম, না স্যার আমি নকল করি নাই। এখন ইনস্টেড অফ ডিনাই করাচ্ছে, তুমি যদি চিন্তা করো যে তুমি যদি টিচার যে তোমাকে ধরতে তার পজিশনে বসাও, what would you do? তাই না? সো বলছে universalizing our thinking by applying the idea of reversibility can help us realize that we may be endorsing treating others in a way that we would object if it was done to us. কঠিন ইংলিশে লেখা হয়েছে, সোজা কথাই হচ্ছে যে তুমি যখনই কোনো সিচুয়েশনে রোলটাকে রিভার্স করে দিবে, তার জায়গায় তোমাকে বসাবে, then your realization will be different. কারণ তুমি কখনোই চাইবে না যে তুমি সবসময় চাইবে যে তোমাকে সবাই রেসপেক্ট করুক, তুমি সবসময় চাইবে তোমাকে সবাই ভালোভাবে ট্রিট করুক। But the question is, তুমি যদি সেটা চাও তাহলে তোমাকেও সেই জিনিসটা ইন রিভার্সে করতে হবে। তুমি ম্যানেজার হইলা, তোমার সাবঅর্ডিনেটসকে তুমি রেসপেক্ট করো না, তাদেরকে তুমি সময় দাও না, বা তাদের কথা শোনো না, হ্যাঁ, তাদেরকে ইনক্লুড করো না, তাদেরকে এক্সক্লুড করে রাখো, then that's not going to be working, right? So in order for you to be respected, you must respect others. It's a simple thing. এই জন্যই বলছে যে গোল্ডেন টেস্ট রুলস এর আন্ডারে যে অলওয়েজ পুট ইউরসেলফ ইন দ্য আদার শুজ, তাহলে তোমার কাছে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যখনই ভাববো যে আমি হইলে কি করতাম, অনেকে বলে না, তো আমাকে ওই জিনিসটাই করতে হবে। ঠিক আছে? এনি কোয়েশ্চেনস অ্যাবাউট দিস ওয়ান? এইখানে তোমার এই লেখাগুলি খুব কঠিন, তোমার কিন্তু সারমর্ম ওই একই। হ্যাঁ, you need to ask yourself, you need to put yourself in that other's position and then ask yourself. ঠিক আছে? Any questions, guys? কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমত হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাকশন দ্যাট ইজ টু বি টেস্টেড বাই অ্যাপ্লাইং দ্য গোল্ডেন রুল। Ask whether you would be willing to have a similar action done when you are the recipient of the action, assuming that your values and those of others are similar. আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তোমার বস তোমাকে ডাকলো এবং তোমাকে একটা ভার্বাল ওয়ার্নিং ইস্যু করতেছে। ঠিক আছে? তুমি বস, তোমার এক এমপ্লয়ি ঠিক মতো কাজ করে না, হ্যাঁ, তুমি তাকে ভার্বালি কাউন্সিলিং করেছো, এখন তুমি তাকে রিটেন ওয়ার্নিং দিবে। ঠিক আছে? এখন তোমার এই ওয়ার্নিংটা ইস্যু করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে অ্যাকশনটা কি আসলে অ্যাকুরেট কিনা, আমি যে তাকে রিটেন ওয়ার্নিং দিচ্ছি, ইজ ইট ওয়েল জাস্টিফাইড? এবং সেটাকে বুঝতে হলে ইউ হ্যাভ টু পুট ইউরসেলফ ইন দ্য এমপ্লয়ির শুজ। অপর পাশে তোমাকে বুঝাইতে হবে, বসতে হবে। ঠিক আছে? আস্ক ওয়েদার ইউ উড বি উইলিং টু হ্যাভ দ্য সিমিলার অ্যাকশন ডান। তুমি যদি এমপ্লয়ি হইতা, তুমি কি চাইতা যে তোমার ম্যানেজার তোমাকে রিটেন ওয়ার্নিং দেয় when you are the recipient of that action? কি অ্যাকশন? যে তোমাকে রিটেন ওয়ার্নিং দিচ্ছে। যখন তুমি এটা চিন্তা করতে পারবা, that's when you will be able to make a moral decision. আমরা মোরালিটি, কমন মোরালিটির আন্ডারে এগুলি পড়তেছি, তাই না? সো 3 নম্বরে বলতেছে, if you are willing to be the recipient of the contemplated action, the action is morally permissible by the golden rule. বুঝছো? তুমি যখন এমপ্লয়ির চেয়ারে তোমাকে বসাবা এবং তুমি যদি জাস্টিফাই করতে পারো যে না, স্যার তো আমাকে ভার্বালি 2-3 বার বলছে, আমি প্রায়শই সকালবেলা লেট করে আসি, না আমি ম্যানেজার হলে আমি রিটেন ওয়ার্নিং এ দিতাম, then that action is permissible by the golden rule because you are able to
look at it from the other's point of view. ঠিক আছে? The golden rule does not by itself provide all criteria that must be met to satisfy the RP standards, respect for persons standards. But its requirement of universalizability, oh my goodness, দাঁত ভেঙে যাচ্ছে আমার, এমনিতেই দাঁত নাই, and reversibility are vital steps in satisfying the standard. So you want to look at the universal practice and then universal rule, and then you want to reverse the rule, and then you see whether it justifies. If it does, if you feel that it applies to you also the same way, then it's permissible. And it's all about the respect to the person. ঠিক আছে? তুমি আরেকজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে তুমি যখন তোমাকে ওই পার্সনের চেয়ারে বসাবা, and if you see that no, you agree that no, it is okay, I would do the same thing, then you can take the action. Because by putting yourself into others' position, you are actually showing the respect. You have a better understanding, and you are treating what? এই যে প্রথমটা কি বলছে? You are treating them as equal moral agent. ঠিক আছে? And প্রথমে আমি বলছি যে that is the basic requirement of justice, and we're talking about justice, making a decision that will impact the other person. ঠিক আছে? So আমরা যখনই রেসপেক্ট ফর দ্য পার্সনের টেস্টে আমরা দেখলাম যে তুমি যেভাবে চাও যে সবাই তোমাকে রেসপেক্ট করুক, you must act the same way towards others. Any questions? বুঝাইতে পারলাম ব্যাপারটা? রেসপেক্ট ফর পার্সন টেস্ট and the golden rule test. Yes, no? আজকে এই পর্যন্তই পড়াবো। বুঝাইতে পারলাম কিনা এখন বলো। মৈত্রী, Yes, sir. মানে কি এখন একটু সহজ মনে হচ্ছে নাকি? স্যার আরো একটু নিজে থেকে একবার দেখলে স্যার হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ড গুলি হাইলাইট করবা, দেন ইটস বেটার। যারা পরে আসছো তোমাদের এই যে চ্যাট এরিয়াতে তোমাদের রোল নাম্বার গুলি দিয়ে দাও যদি দিয়ে না থাকো। হ্যাঁ, তোমরা ঠান্ডা মাথায় বসবা, প্রিন্ট করে ওখানে কিওয়ার্ড গুলি হাইলাইট করবে। হ্যাঁ, গোল্ডেন টেস্টের আন্ডারে কি কি কিওয়ার্ড, তাহলে তখন তোমার এক্সাম্পল, আমি যে এক্সাম্পল গুলি দিলাম এই এক্সাম্পল গুলি যদি মনে রাখতে পারো, দেন ইউ ক্যান রাইট। ঠিক আছে? এগুলি কিন্তু ওই নামগুলি একটু কঠিন, হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ কনসেপ্ট ওয়াইজ ইস ভেরি সিম্পল কনসেপ্ট। এবং আমরা এগুলি কেন, এই যে রেসপেক্ট ফর পার্সন, এই যে টেস্টটা, এটা কেন? কারণ তুমি ম্যানেজার হবা, তুমি এমপ্লয়ি ম্যানেজ করবে, তোমাকে লোকজনকে কাউন্সেল করতে হবে, তোমার লোকজনের এগেনস্টে অ্যাকশন নিতে হবে। Now, if you don't respect a person, if you don't treat them same as you would like to be treated, not making a justified action. বুঝছো? আমরা কিন্তু আমরা ম্যানেজার হই, কিন্তু যখন তোমাকে রেপ্রিমেন্ড করবে, বকা দেয়, তখন তোমার খারাপ লাগে কেন? তুমি যখন